জেনজি রাজপথের দখল নিয়ে নিয়েছিল, পরে সেনা নেপালের দখল নেয়। জেনজির হাতে তখন গুরু দায়িত্ব। জেনজি যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দায়িত্ব এবার উন্নততর নেপাল গড়তে হবে। তো তার জন্য নেতা বেছে নিতে হবে। কে হবেন নেতা তার নাম বলতে হবে, প্রপোজ করতে হবে সেনাকে, তারপর একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু নেতা বাঁচতে গিয়ে কি হলো দেখুন। সেনার হেডকোয়ার্টারের সামনের ছবি দেখুন। গণ অভ্যুত্থান, পালা বদল, তখ্ত পাল্টে যাওয়া। তারপর এই ছবি, কারো হাতে ঝাঁটা, কারো ছাতা, কেউ চটি ছুঁড়ে মারছেন, ঘুষোঘুষি চলছে। এর মধ্যে কেউ বালেন শাহ অর্থাৎ বালেন্দ্র শাহর অনুগামী দেখুন, আবার কেউ সুশীল কার্কির অনুগামী। আরো একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন যে হামি নেপাল, যার জন্য একটা সংগঠন তৈরি হয়েছিল, যে সংগঠিত হয়েছিল যে সংগঠনের মাধ্যমে, তার যিনি কর্ণধার, যার হাত দিয়ে হামি নেপাল শুরু হয়েছিল, এই সেই মানুষ। কেঁদেই ফেললেন। এই নেপাল বোধহয় তিনি চাননি। আজ ক্ষমতা দখলের জন্য এরকম হবে, এই নেপাল বোধহয় চাননি। সুদান গুরুং কাঁদছেন, ওদিকে বালেন শাহ অনুগামীরা মারপিট করছেন। কি হবে নেপালের ভবিষ্যৎ? আমার সঙ্গে সম্পূর্ণা গোস্বামী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সম্পূর্ণা, এ ছবি দেখার জন্য নিশ্চয়ই সবাই অলি সরকারের পদত্যাগ চাননি। এই ছবি দেখার জন্য তো নতুন সরকার আসবে, শান্তির নেপাল তৈরি হবে, সেটাই তো সবাই চেয়েছিলেন। কিন্তু এ কি হয়ে গেল? এখান থেকে বেরোনোর উপায় কি? দেখুন, মানে সত্যি কথা বলতে গেলে আমি মনে করি যে কোনো বিপ্লব, সেটা বাংলাদেশ হোক, সেটা নেপাল হোক, সেটা ইন্দোনেশিয়া হোক, কিংবা সেটা আমাদের ভারতবর্ষেরই যে আন্দোলনগুলো হয়, সেটা শুরু হয় একটা ভাবে এবং মাঝখানে গিয়ে সেইটা হাইজ্যাক হয়ে যায় বিভিন্ন শক্তির দ্বারা। এবং নেপালের ক্ষেত্রেও কিন্তু জেনজিরা যে প্রোটেস্টটা শুরু করে অ্যান্টি করাপশনের বিরুদ্ধে এবং তাদের যে দীর্ঘদিনের ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, সেটাও মাঝপথ থেকে হাইজ্যাক হয়ে যায়। এবং এখন যে বিষয়টা সামনে এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে সুশীলা কার্কি, যাকে নেপালের সেনা এবং অধিকাংশ মানুষ, আমি বলতে চাই যে অধিকাংশ জেনজি থেকে শুরু করে প্রায় অধিকাংশ নেপালের শ্রেণীর মানুষ কিন্তু সুশীলা কার্কিকে চায়। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই গোটা যে প্রোটেস্ট বা যে মুভমেন্টটা, সেটার পেছনে কোথাও গিয়ে বালেন শাহর নাম কিন্তু বারবার উঠে আসছে। এবং এই বালেন শাহ, তিনি কিন্তু একটা ইয়াং শ্রেণীর কাছে কিন্তু তিনি খুবই পপুলার। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার সময়, যেহেতু প্রায় অলমোস্ট ডিসাইডেড যে সুশীলা কার্কি তিনি গদিতে বসবেন, এরকম সময় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু বিরোধী শক্তি, অর্থাৎ যারা ক্ষমতা দখলের লোভে সেই দিনকে পিসফুল প্রোটেস্টটা আস্তে আস্তে যেভাবে হাইজ্যাক হয়ে গিয়ে একটা মগপ্রকৃতিতে সম্পূর্ণ আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। যদি এরকমই চলতে থাকে তাহলে নেপালের ভবিষ্যৎ কি? এরকম কত, মানে অনন্তকাল ধরে তো এভাবে চলতে পারে না। একটা জায়গায় আসতে হবে, একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। দেখুন, সিদ্ধান্তের জায়গায় আসতে হবে, এটা আমরা জানি। এবং সেই সিদ্ধান্তের জায়গায় কিন্তু অলরেডি সুশীলা কার্কি রয়েছেন, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে সেনা এবং 5,000 ডেমনস্ট্রেটরদের নিয়ে কিন্তু ভোটের মাধ্যমে সুশীলা কার্কি ডিসাইডেড হয়েছেন হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু যখন সেই ডিসিশনটা হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাকশন তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা ক্ষমতা দখল করতে চেয়েছিল। তো আমার মনে হয় যে যারা এই ফ্যাকশন গুলো আছে,
তারা সমস্যা তৈরি করবে, কিন্তু এর মাধ্যমেই কিন্তু সেনা যারা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্বে আছে তারাই কিন্তু আলটিমেটলি সিচুয়েশন কন্ট্রোল করে ইন্টারিম গভর্নমেন্টকে বসাবে। কারণ যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা মানে যেটাকে বলা হয় কমপ্লিট অ্যানার্কিতে চলে যাবে, এবং আমার মনে হয় যে সেটা হবে না। ধন্যবাদ ধন্যবাদ সম্পূর্ণ। এবার এই যে ভাগগুলো কিভাবে হচ্ছে, এক একটা দল আলাদা আলাদা, আসলে প্রত্যেকটা দল মানে প্রত্যেকটা সংগঠন বা যারা যারা সংগঠিত হয়ে এসেছেন জেনজির এই এক একটা ভাগ, তারা প্রত্যেকে চাইছেন তাদের নেতা নেপালের আগামী দিনের নেতা হন। বেশ কিছু নাম উঠে আসছে, তাদের মধ্যে কেউ প্রাক্তন সাংবাদিক, কেউ জনপ্রিয় গায়ক, কেউ আবার টিভি অ্যাঙ্কার, আর কেউ আবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গণবিপ্লবের আগুন, চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। নেপালে আপাতত সেনার শাসন, এরই মাঝে তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের। তাহলে ওলির পরে কে? মানুষের ক্ষোভ যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ। জেন জি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে, এমন কয়েকটি নাম ঘিরেই এখন জোর চর্চা। সুদান গুরুং, বিখ্যাত গায়ক, জনসেবক, হামি নেপাল নামে একটি এনজিও চালান। 2015 ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং, তারপর থেকেই জনসেবায় মন। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব, রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন। অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার। বালেন্দ্র শাহ, কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার, জনপ্রিয় গায়ক। স্কুল জীবন থেকেই গানে গানে, কম বয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা। গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান, নিজের শহরের বেহাল অবস্থা নিয়েও মুখ খোলেন। গানের দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বালেন। নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি। জেনজির চোখে হিরো, নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা। বালেন্দ্র জাতীয়তাবাদী, তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালই নেবে, ভারত বা চীন নয়। অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন। তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে। ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা। রবি লামিছানে, ওলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা। রবি একসময় সাংবাদিকতা করতেন, 2022 সালে রাজনীতিতে আসেন, তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন, 2 দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন। অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল ওলি সরকার। দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি লামিছানেও জেনজির অত্যন্ত প্রিয়। সুশীলা কার্কি, নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে। 2016 সালে সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী ওলি, কিন্তু পরের বছরই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন। এর বিরোধিতায় প্রবল জনরোষ তৈরি হয়। জনতার চাপে শেষ পর্যন্ত সরে আসতে হয় ওলিকে। সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক। এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসেবে বুধবার বেছে নিয়েছে জেন জি। নিউজ 18 বাংলা।